নমস্কার, বাংলা স্ফিয়ারের ৮টার ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যেদিকে তাকাবেন সেদিকেই চোখে পড়বে বুলডোজার। সেটা অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া হোক কিংবা আমাদের এই শহর কল্লোলিনী কলকাতা। আমার ধারণা এইসব দেখে উত্তরপ্রদেশের যোগী মহারাজ নিশ্চয়ই মুচকি মুচকি হাসছেন। তার কারণ বুলডোজারকে রাজনৈতিক প্রতিশোধ কিংবা প্রশাসনিক নিপীড়নের অস্ত্র হিসেবে যোগী নিজের রাজ্য উত্তরপ্রদেশে ব্যাপারটাকে এমন একটা উচ্চতায় নিয়ে গেছেন যে তার নামই হয়ে গেছে বুলডোজার যোগী। এমনকি শিবরাজ সিং চৌহান যখন মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী ছিলেন শেষের দিকে, তারপরে তার যে উত্তরসূরি এসছেন, এখন ভারতবর্ষে প্রশাসকরা আর আইনের দ্বারস্থ হওয়ার কোনো প্রয়োজন বোধ করেন না। তারা মনে করেন জনতা যখন আমাদের ভোট দিয়ে পাঠিয়েছে তখন ইট হ্যাজ টু বি দ্য রুল অফ দ্য রুলার। এবং এখানে কিন্তু বিজেপি অবিজেপি এদের মধ্যে তারতম্য করে কোনো লাভ নেই। অন্ধ্রপ্রদেশে যেটা ঘটছে সেটা আরও ভয়ঙ্কর। অন্ধ্রপ্রদেশে ওয়াইএসআর কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন গোটা রাজ্য জুড়ে যতগুলি পার্টি অফিস তৈরি করেছিল তার মধ্যে দু একটা ইতিমধ্যেই বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে, আর বাকিগুলোকে নোটিশ পাঠানো হয়েছে যে অবিলম্বে তারা যেন কনস্ট্রাকশন বন্ধ করে। এবং প্রত্যেকটা ক্ষেত্রেই অভিযোগ সরকারি জমি সরকারে থাকার অপব্যবহার করে দলীয় কার্যালয় করার জন্য ব্যবহৃত হচ্ছে। এ এক অদ্ভুত চোখের বদলে চোখ জাতীয় রাজনীতি। কিন্তু পশ্চিমবঙ্গে কি তাই হচ্ছে? গতকাল আমি এ নিয়ে একটি ভিডিও করার পরে আমার দর্শক বন্ধুরা যত প্রশ্ন করেছেন তার বেশিরভাগ হচ্ছে একটাই বিষয় নিয়ে। দাদা, গড়িয়াহাট, হাতিবাগান, সল্টলেকে যা হচ্ছে, পাকসাকাজ, রাজাবাজার, মেটিয়াবুরুজ, খিদিরপুরে তা হবে কি? অর্থাৎ ইঙ্গিতটা কি সেটা আমার বন্ধুদের প্রশ্ন থেকে খুব পরিষ্কার। এখনো পর্যন্ত সামগ্রিক ছবিটা চোখের সামনে আসেনি। ফলে এর মধ্যে সাম্প্রদায়িক বিভেদ নীতির কতটা আছে কতটা নেই সেটা বলার জায়গায় এখনো পর্যন্ত আমরা পৌঁছইনি। আমি শুনেছি আজকে গ্র্যান্ড হোটেলের তলার আর্কেড থেকে সমস্ত হকারকে মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে। এবং ওই চত্বরে যেহেতু আমার কর্মজীবনের একটা বড় অংশ কেটেছে, অতএব আমি জানি যে গ্র্যান্ড হোটেল, নিউ মার্কেট, লিন্সে স্ট্রিট ইত্যাদি এলাকায় যারা হকারি করে খান তাদের একটা উল্লেখযোগ্য অংশ কিন্তু সংখ্যালঘু। অতএব বেছে বেছে সংখ্যালঘুদের গায়ে স্পর্শ করা হচ্ছে না, এটা কিন্তু সম্ভবত একথা বলার সময় এখনো আসেনি। 1996 সালে যখন অপারেশন সানশাইন করে
হকার উচ্ছেদে নেমেছিল বামফ্রন্ট সরকার, তখন সিপিএমের অন্দরে যে ভদ্রলোক সবচেয়ে সোচ্চার প্রতিবাদ এবং প্রতিরোধে নেমেছিলেন তার নাম নিজামুদ্দিন। পার্ক সার্কাস এলাকার নেতা, দাপুটে নেতা ছিলেন একদা, এবং হকার্স ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন। সুতরাং তখনও যে 21টি রাস্তা থেকে হকার উচ্ছেদের পরিকল্পনা নিয়ে অপারেশন সানশাইন শুরু হয়েছিল, সেটা তার লজিক্যাল বিন্দুতে শেষ পর্যন্ত পৌঁছেছিল কিনা এতদিন পরে এখনো আমার আর মনে নেই। কিন্তু এই কথা ঠিক, বাম হোক আর অবাম, আমাদের রাজ্যে প্রশাসকরা সাধারণত সংখ্যালঘুদের ক্ষেত্রে একটা কিড গ্লাভ ট্রিটমেন্ট করে থাকেন, এবং তার আরও অসংখ্য নজির গত 12 বছর ধরে বাংলায় আমরা অহরহ দেখে চলেছি। কিন্তু সেটা বড় কথা নয়। এই গতকাল পুলিশি অভিযান শুরু হওয়ার পর থেকেই আমার মনে একটা জরুরি কৌতূহল উকি দিচ্ছিল। সেটা হচ্ছে, হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনীতির পক্ষে আত্মঘাতী এমন একটা অভিযান চালাতে পুলিশকে অর্ডার দিলেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় খুব গর্ব করে বলে থাকেন যে তিনি জানেন কলকাতা শহরের মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, বড় লোকেরা, তথাকথিত শিক্ষিত সম্প্রদায় তাকে ভোট দেন না, কেউ তাতে তার কিচ্ছু যায় আসে না, কেননা গরিব মানুষের সমর্থন তার প্রতি এখনো অটুট। এ কথা তিনি এই সেদিনই নবান্নে আয়োজিত এক বৈঠকে নিজের মুখেই বলেছেন, এবং কথাটা মোটেই ভুল নয়। আমার মনে পড়ে বুদ্ধদেব ভট্টাচার্যের জমানার শেষের দিকে একান্ত আলাপচারিতায় বুদ্ধবাবু আমাকে বলেছিলেন যে, জানেন আমাদের দুর্ভাগ্যটা কোথায়? আমি বললাম, কোথায়? বলে, আমি যখন যাদবপুরে পার্টির কাজে যাই, সভা করি, তখন দেখি আমাদের জমায়েতে যারা উপস্থিত হয়েছে তারা সবাই কম বেশি ভদ্রলোক, ভদ্রস্থ জামা কাপড় পরা, জুতো পরা, তেল চকচকে চেহারা, আর বস্তিবাসীরা সবাই পিলপিল করে চলে যাচ্ছেন ওনার সভায়। উনি নাম করতেন না, কিন্তু জ্যোতি বসুর মতো কোনো গালাগালও দিতেন না। অর্থাৎ এই যে একটা প্যারাডাইম শিফট বাংলার রাজনীতিতে ঘটে যাচ্ছে, সেটা 2008, 9, 10 সাল থেকেই একেবারে প্রকট হয়ে যাচ্ছিল। অর্থাৎ বামেরা আর গরিবের প্রতিনিধিত্ব করে না, তাদের জায়গা ছিনতাই করে নিয়েছে তৃণমূল। এই রকম একটা অবিশ্বাস্য প্যারাডাইম শিফট যে বাংলার রাজনীতিতে হতে পারে, এটা তার আগে পর্যন্ত আমাদের কাছে অকল্পনীয় ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির সবচেয়ে সফল দিক হলো সেই যে শহুরে গরিব গুরবর সমর্থন পেতে তিনি শুরু করলেন 12-13 বছর ক্ষমতায় থাকা সত্ত্বেও, সেটাকে তিনি কম বেশি অক্ষত রাখতে পেরেছেন।
যে কোনো ভোটের ফলাফলে যদি আপনারা বিস্তারিত ব্যাখ্যায় যান, বিধানসভা সেগমেন্ট ধরে ধরে, ওয়ার্ড ধরে ধরে, তাহলে দেখবেন গরিব মানুষ এখনও তৃণমূলের পাশে, আর উচ্চ কোটির মানুষ ধীরে ধীরে তৃণমূল সম্পর্কে বীতশ্রদ্ধ হচ্ছে। এবারের ভোটেও তারই প্রতিচ্ছবি আমরা দেখেছি। তাই যদি হবে, এটাই যদি বাস্তব অবস্থা হবে, তাহলে অকারণে এই গাজোয়ারি করার প্রয়োজনটা কি ছিল? 12 বছর ধরে, 13 বছর ধরে দিব্যি তো চলছিল। হকাররা করে খাচ্ছিল, ফোড়ে দালালরা করে খাচ্ছিল, কাউন্সিলররা করে খাচ্ছিলেন। হঠাৎ এইরকম একটা চলমান স্থিতাবস্থাকে নাড়িয়ে দেওয়ার প্রয়োজনটা মুখ্যমন্ত্রী অনুভব করলেন কেন? তিনি এ কাজ না করলে তার যে খুব একটা রাজনৈতিক ক্ষতি হতো তা তো নয়। তা সত্ত্বেও যে মমতা বন্দ্যোপাধ্যায় 1996 সালে হকার উচ্ছেদের প্রতিবাদে গড়িয়াহাট মোড়ে ফুটপাথে বসে পড়ে হকারি করেছিলেন প্রতীকী প্রতিবাদ স্বরূপ, সেই মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সুভাষ চক্রবর্তী, কান্তি গাঙ্গুলির রাস্তায় নামলেন কেন? দুটি অভিযানের মধ্যে কতগুলো মৌলিক তফাৎ আছে। 1996 সালের অভিযান ছিল অনেক বেশি সুপরিকল্পিত, কিন্তু তার চেয়েও বড় কথা, সেই অভিযানে পুলিশ এবং প্রশাসনের সঙ্গে সিপিএম দল হিসেবে সক্রিয়ভাবে জড়িত ছিল। দমদম এলাকায় নেপালদেব ভট্টাচার্যের কথা আমার এখনো মনে আছে। আর সুভাষবাবুর চালাচামুন্ডারা তো সবাই দলেরই কর্মী, কমরেড হিসেবে পরিচিত। এবার দেখা যাচ্ছে এই যে হকার উচ্ছেদ অভিযানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কিনা জানি না, রাজনৈতিক স্তরে তৃণমূলের কার্যত কোনো ইনভলভমেন্টই নেই। যেটুকু করার পুলিশ করছে এবং সংশ্লিষ্ট পুরসভার কর্মী অফিসাররা করছেন। কাউন্সিলর কোথায়? ওই তল্লাটের তৃণমূল কংগ্রেসের সংগঠনের যে সব নেতা নেত্রীরা আছেন, তারাই বা এই সময় মুখ লুকিয়ে যে যার মতো বাড়িতে বসে আছেন কেন? একটা কারণ হতে পারে যে, দেখুন, গণধোলাইয়ের ভয় তো সকলের থাকে, এবং তৃণমূল কংগ্রেসের এই কাউন্সিলরদের ক্ষেত্রে এই ভয়টা কিন্তু খুব রিয়াল। হতে পারে তারা মনে করছেন যে চোখের সামনে গরিব মানুষগুলোর অস্থায়ী আস্তানা বুলডোজার জেসিবি এনে উড়িয়ে দেওয়া হচ্ছে, আর আমরা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যক্ষ করছি। এটা দেখলে যারা ভুক্তভোগী তাদের আগুনে ঘৃতাহুতি পড়বে। তার পরিণতি স্বরূপ কি যে হবে কেউ তা বলতে পারে না। অতএব বাবা, না যাওয়াই ভালো। আবার এমনও হতে পারে, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে গোটা শহরটা এইভাবে বেআইনি দখলদারদের হাতে চলে যাওয়ার
পিছনে সবচেয়ে বড় ইন্ধন যেহেতু তার দলের লোকেদেরই আছে, অতএব তিনি হুইপ জারি করেছেন যে তোমরা কেউ ঘটনাস্থলের ধারে কাছে যাবে না। ঠিক যেমন ওই বৈঠকে তিনি অরূপকে এবং আরও দু একজন মন্ত্রীকে বলেছেন যে বিভাগের কাজকর্ম করো, অন্যান্য ডেভেলপমেন্ট নিয়ে তোমাদের মাথা ব্যথা করার কোনো কারণ নেই। ফলে ইট ইজ আইদার অর, হয় তৃণমূলীরা বিরাট ঘাবড়ে গেছেন, ব্যাকল্যাশের ভয়ে সাহস করছেন না এই ডিমলিশন যজ্ঞের সাক্ষী হতে, নতুবা স্বয়ং মুখ্যমন্ত্রী পরিষ্কার করে তাদেরকে বলে দিয়েছেন তফাৎ যাও। কিন্তু তা সত্ত্বেও অঙ্ক আমার মিলছিল না। আজকে আমি জানতে পারলাম এই রহস্যের আসল কারণটা কি। আসল কারণটা হলো লোকসভার ভোটে একেবারে ওয়ার্ড ওয়ারি ফলাফল অনুবীক্ষণ যন্ত্রের তলায় রেখে তৃণমূল নেতৃত্ব এই সিদ্ধান্তে এসেছেন এবং দেখে খুব অবাক হয়েছেন যে ওইসব ওয়ার্ডের গরিব মানুষ, বিশেষ করে এই হকার শ্রেণীভুক্ত লোকেরা টিএমসিকে কার্যত ভোটই দেয়নি। সুতরাং এটা কোনো নাগরিক স্বাচ্ছন্দ্যের জন্য মুখ্যমন্ত্রীর দুশ্চিন্তার কারণে হচ্ছে না, তিনি তার ভাবমূর্তি স্বচ্ছ করতে চাইছেন তার জন্যও হচ্ছে না। ঠিক যে কারণে চন্দ্রবাবু নাইডু 5 বছর পরে ক্ষমতা ফিরে পেয়ে এবং ওয়াইএসআরের লাঞ্ছনার কথা ভুলতে না পেরে বুলডোজার নামিয়ে দিয়েছেন বদলা নিতে, এক্ষেত্রেও তেমনি এই লোকগুলোকে একটু সবক শেখানো হচ্ছে যে আমরাই তোমাদের বেআইনি কারবার করতে দেব, আমাদেরই দৌলতে তোমরা 2 পয়সা কামাই করবে, আবার ভোটের সময় আমাদের বিরোধিতা করবে। এই জিনিস কি করে চলে? অতএব হোমিওপ্যাথিক ডোজ দিয়ে এদেরকে সিধে করা যাবে না, একেবারে কড়া ডোজের অ্যান্টিবায়োটিক দিতে হবে। সেই জন্যেই হঠাৎ করে কলকাতার পাশাপাশি দেখবেন দুর্গাপুর শহরে, সিউড়ি শহরে এবং সেই সব শহরগুলোতে জোরদার অভিযান চলছে, যেখানে তৃণমূল একটু নড়বড়ে জায়গায় আছে। তাহলে কি ধরে নেব এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্রেফ রাজনৈতিক আক্রোশের পরিণতি? শেষ কথা বলার যেটা, সেটা হলো উদ্দেশ্য যাই হোক না কেন, এটা কিন্তু একটা সেলফ ডিফিটিং এক্সারসাইজ। এতগুলো মানুষকে হঠাৎ করে তাদের বাস্তু এবং কর্মচ্যুত করে দিলে তার একটা প্রতিবাদ প্রতিরোধ হওয়া অনিবার্য। যেহেতু এই মুহূর্তে কলকাতা শহরের হকার ইউনিয়নগুলি সবই তৃণমূলের নিয়ন্ত্রণে আছে, সেই কারণে 1996 সালের অভিযানের পরে
সংযুক্ত হকার সংগ্রাম সমিতি বলে হঠাৎ করে যে সংগঠনটি গজিয়ে উঠেছিল সেটি এখনও আছে, তার নেতারাও আছেন, কিন্তু অদ্ভুতভাবে তাদের নেতারা রাগ কাটছেন না। এর মানে হচ্ছে যে এদেরকে একটু সবক শিখিয়ে আবার যথাপূর্বং তথাপরং অবস্থায় বিষয়টাকে আসতে দেওয়া। আপনারা মিলিয়ে নেবেন 6 মাসের মধ্যে গড়িয়াহাট গতকাল যে ছবি ছিল সেই ছবি আবার সদর্পে প্রত্যাবর্তন করবে। ভালো থাকবেন, নমস্কার। 9টায় করব লাইভ অনুষ্ঠান, অবশ্যই সঙ্গে থাকবেন। নমস্কার।